বর্তমান সরকারকে সহযোগিতা করা সব মানুষের দায়িত্ব। ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠকের পর বললেন মির্জা ফখরুল। 25 সচিবের সঙ্গে বৈঠকে সড়ক ও রেলপথ চালুর সিদ্ধান্ত। ইন্টারনেট সেবা বন্ধের ঘটনায় পলক সহ যাদের বিরুদ্ধে জড়িত থাকার প্রমাণ মিলবে, বিচার হবে জানালেন উপদেষ্টা। বিনিয়োগ হারানো স্টার্ট আপগুলো পুনরায় চালুর চেষ্টা। বাংলাদেশ ব্যাংকের 2 ডেপুটি গভর্নর সহ 4 কর্মকর্তার পদত্যাগ। কেন্দ্রীয় ব্যাংকের অনিয়মেই মেরুদণ্ড ভেঙেছে ব্যাংক খাতের, ধসিয়ে দিয়েছে অর্থনীতি, অভিযোগ সিপিডির। এবং 8 দিন পর প্রাণ ফিরেছে সুপ্রিম কোর্টে। বিচার বিভাগের জবাবদিহিতা নিশ্চিতে প্রধান বিচারপতির সামনে 5 চ্যালেঞ্জ। আস্থা ফেরাতে সততার সঙ্গে কাজ করার প্রত্যয়। সংবাদের সঙ্গে আছি আমি ওমর ইনাম। বর্তমান সরকারকে সহযোগিতা করা সব মানুষের দায়িত্ব। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের পর এ কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকারি বাসভবন যমুনায় বিকেল 4টায় তার সঙ্গে বৈঠকে বসেন দলটির শীর্ষ 9 নেতা। এর আগেই প্রধান উপদেষ্টার বাসভবনে প্রবেশ করেন বিএনপি নেতারা। তাদের মধ্যে মির্জা ফখরুল ছাড়াও রয়েছেন মির্জা আব্বাস, আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, সালাউদ্দিন আহমেদ, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন ও ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। এরপর প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের কথা রয়েছে জামাত ও এবি পার্টি এবং গণ অধিকার পরিষদের নেতাদের। আজকে তারা বসেছেন। আমরা দেশের বর্তমান পরিস্থিতিতে কি কি করা যায় সেই বিষয়ে আমাদের মতামত দিয়েছি। তারা আমাদের সঙ্গে শেয়ার করেছেন যারা কি করেছেন, কি কি করতে যাচ্ছেন। এটাকে এখন আমরা মনে করি যে সরকারকে সহায়তা করা এটা প্রতিটি দেশপ্রেমিক মানুষের একমাত্র কর্তব্য। জনগণের সেই বিজয়কে নস্যাৎ করার জন্য আবার চক্রান্ত শুরু করেছে। এই মুহূর্তে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে আছেন সহকর্মী আহমেদ সালেহীন। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। সালেহীন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আজকে বিএনপির একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যেটা এই মাত্র কিন্তু শেষ হয়েছে। আমরা একটু বলে রাখতে চাই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণেই কিন্তু মূলত বিএনপি নেতারা তারা এখানে এসেছিলেন এবং বিএনপির স্থায়ী কমিটির বেশ কয়েকজন সদস্য এখানে এসেছিলেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে এই কমিটি বা এই টিমটি আসলে তার সাথে বৈঠক করেছেন। আমরা এই মাত্র কিন্তু তারা বেরিয়ে গেছেন এবং গণমাধ্যমের সাথে তারা কথা বলেছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছে যে দেশের বর্তমান যে অবস্থা এবং আওয়ামী লীগ সরকার যে দেশটি পরিচালনা করেছে গত 15 বছর এবং তারা যে নির্যাতন নিপীড়ন চালিয়েছেন এবং দেশকে যে অস্থিতিশীল পরিবেশ তৈরি করেছেন, সব মিলে যে এখন বর্তমানে তারা আবারও নতুন করে তারা পালিয়ে যাওয়ার পরেও, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরেও এখনও তারা ষড়যন্ত্র করছেন এবং সংখ্যালঘুদের হামলা শুরু করে বিভিন্ন রাষ্ট্রীয় স্থাপনায় হামলা সব কিছু তারা কিন্তু করছেন। এই অভিযোগটা কিন্তু বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর করেছেন এবং বলছেন যে দেশকে আবারও অস্থিতিশীল করার জন্য দেশের বাইরে থেকে, ভারত থেকে শেখ হাসিনা সেই ষড়যন্ত্র করছেন, সেটা অব্যাহত রেখেছেন। এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান উপদেষ্টা, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে তারা আহ্বান জানিয়েছেন যে সব দলের সঙ্গে যে বৈঠক হবে রাষ্ট্র মেরামত বা রাষ্ট্র সংস্কারের জন্য এবং দেশকে পরিচালনার জন্য, সেখানে কিন্তু কোনো খুনি বা হত্যাকারী যারা ছাত্র জনতা, সাধারণ মানুষ, সাংবাদিক, রাজনীতিবিদ তাকে হত্যা করছে তাদের সঙ্গে যেন কোনো বৈঠক না করেন সেই আহ্বান কিন্তু বিএনপি মহাসচিব বা বিএনপির প্রতিনিধি দল তারা কিন্তু জানিয়েছেন। এবং একই সঙ্গে তারা বলেছেন যে আগামী নির্বাচনে আমাদের প্রশ্ন ছিল গণমাধ্যম কর্মীদের যে আগামী নির্বাচন নিয়ে কোনো কথা হয়েছে কিনা, যে অন্তর্বর্তীকালীন সরকার যে নির্বাচনের প্রক্রিয়ায় যাবেন সেটা কী ধরনের হবে বা কীভাবে তার আগামী নির্বাচনটি দিবে সেই বিষয়ে কথা বলতে যা প্রশ্ন করা হয়, তিনি বলেছেন যে সেই বিষয় নিয়ে আসলে আমাদের কথা হয়নি, তবে একটি নির্দিষ্ট সময় কিন্তু আসলে অন্তর্বর্তীকালীন সরকার, যিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে সরকার গঠন করা হচ্ছে, তারা কিন্তু সেই সময়টি নেবেন এবং সেই সময়টি আসলে অতিবাহিত হলেই পরবর্তী নির্বাচনের প্রসঙ্গটি আসবে। যদিও আজকের বৈঠকটি শুধুমাত্র দেশ পরিচালনার ক্ষেত্রে কী কী বাধা বা কী কী সম্ভাবনা সেই সব বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে এবং কীভাবে কাটিয়ে ওঠা যায় সেগুলো নিয়ে হয়েছে। এবং আমরা জানতে চেয়েছিলাম যে যেহেতু আপনারা আলোচনা করেছেন যে বিএনপির প্রতিনিধি দল ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে, এবং তারা আসলে কী আশ্বাস দিয়েছে বা কী ধরনের আপনাদেরকে আশ্বস্ত হয়েছেন কিনা, তখন বিএনপি মহাসচিব কিন্তু সরাসরি বলেছেন যে আমরা আশ্বস্ত হয়েছে, মানে বিএনপি অর্থাৎ আশ্বস্ত হয়েছে এবং তারা আশ্বাস দিয়েছেন তারা কাজ করে যাচ্ছেন এবং তারা কাজ করবেন দেশের স্বার্থে, দেশকে আসলে গঠন করার ক্ষেত্রে যা যা করণীয় তারা করবেন। আমরা জানি যে কয়েকটি নাম আসলে বলতে চাই। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ডক্টর মোশাররফ হোসেন, খন্দকার মোশাররফ হোসেন, তারপর ডক্টর আব্দুল মঈন খান, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, সালাউদ্দিন আহমেদ যিনি ভারত থেকে মাত্রই ফিরেছেন, বাংলাদেশের নয়
বছর পরে তিনিও কিন্তু এই বৈঠকে কিন্তু উপস্থিত ছিলেন, জমিরুদ্দিন সরকার কিন্তু উপস্থিত ছিলেন। আমরা একটি বিষয় বলে রাখতে চাই যে এই অনুষ্ঠানে মানে অর্থাৎ এই বৈঠকটির পরেই পাঁচটার ঠিক কিছু আগে দিয়েই কিন্তু জামাতি ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান তিনি কিন্তু আমরা দেখেছি এই রাষ্ট্রীয় অতিথি ভবন সেখানে এসেছেন, যেটি ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তাদের কিন্তু বৈঠক হওয়ার কথা রয়েছে। তারা 10 সদস্যের একটি প্রতিনিধি দল কিন্তু ইতিমধ্যে ভিতরে প্রবেশ করেছেন এবং 5টা বাজে ইতিমধ্যে কিন্তু সেই বৈঠক শুরু হয়ে গেছে এবং কিছুক্ষণ পরে এই বৈঠকের পরে সন্ধ্যা 6টায় কিন্তু গণ অধিকার পরিষদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং এবি পার্টির সহ কয়েকটি দলের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে প্রধান উপদেষ্টা তার সঙ্গে কিন্তু বৈঠক হওয়ার কথা রয়েছে। সব মিলিয়ে দেশের বর্তমান অবস্থা, পরিস্থিতি, আগামী নির্বাচন সব মিলিয়ে কিন্তু এই বিষয়গুলো নিয়ে কিন্তু বৈঠক হয়েছে। তো এই ছিল আমার কাছে রাজধানীতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের রাষ্ট্রীয় বাসভবনের সামনে থেকে সবশেষ খবর। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে থেকে জানাচ্ছিলেন সহকর্মী আহমেদ সালেহীন। দ্রুত সড়ক ও রেলপথ চালুর নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার অধীনে থাকা 25টি মন্ত্রণালয় এবং বিভাগের সচিবদের সঙ্গে প্রথম বৈঠকে এই নির্দেশনা দেন তিনি। সকালে প্রধান উপদেষ্টার কার্যালয় ও বাসভবন, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সাক্ষাৎ করেন ডক্টর ইউনূসের সঙ্গে। এরপর 11:30টায় 25 মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে বৈঠকে বসেন। প্রায় 2 ঘন্টার বৈঠক শেষে সচিবরা বেরিয়ে আসেন, তবে কেউই গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি। এছাড়া আলাদাভাবে বৈঠক করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গেও। এদিকে ব্যক্তিগত স্বার্থে দলকে নষ্ট না করে বরং পুনর্গঠনে মনোযোগী হতে আওয়ামী লীগ নেতাকর্মীদের পরামর্শ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, বিশৃঙ্খলা বা পাল্টা বিপ্লব করতে গেলে পরিণতি ভালো হবে না। এছাড়া আগামী 7 দিনের মধ্যে থানায় জমা দিতে হবে অবৈধ অস্ত্র, নইলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ঢাকা সিএমএইচে চিকিৎসাধীন আনসার সদস্যদের দেখতে গিয়ে এ কথা বলেন তিনি। ইনভেস্টিগেশন দরকার যে এরা কারা, কাদের হাতে এই রাইফেল, যেটা প্রহিবিটেড রাইফেল, কাদের হাতে এটা আসছে। নেক্সট সোমবারের মধ্যে ওয়েপন ফেরত আসতে হবে। আর যদি না আসে, আমরা ওয়েপন হান্টে যদি কাউকে পাই তাহলে তার বিরুদ্ধে 2টো চার্জ লাগবে এবং আমি জানি না এটা যাবজ্জীবন হবে কী হবে বলতে পারবো না। নিজেরা না দেন, কারোর মাধ্যমে দেন, না হলে আমরা হান্টিং শুরু করব। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সদ্য ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগ নিয়েও মন্তব্য করেন সাখাওয়াত হোসেন। পরামর্শ দেন, কারো ব্যক্তিগত স্বার্থে দল নষ্ট নয়, বরং দল পুনর্গঠনে আওয়ামী লীগের নেতাকর্মীদের মনোযোগী হতে হবে। কারো প্ররোচনায় বিশৃঙ্খলা কিংবা পাল্টা বিপ্লব করতে গেলে পরিণতি ভালো হবে না বলেও জানান তিনি। এমন কিছু করবেন না যে আপনাদের জীবন বিপন্ন হয়, কারণ এদেশের পাবলিক এখনও আপনাদের গ্রহণ করতে আসেনি। আমি বরং মনে করি আপনারা আপনাদের পার্টি রিঅর্গানাইজ করেন। এই পার্টির অনেক অবদান আছে বাংলাদেশে, এটা আমরা ডিনাই করতে পারি না। অনুরোধ করছি, প্ররোচনা আসেন না। আবার একটা কাউন্টার রেভলিউশন করে আসবেন। কাউন্টার রেভলিউশন করতে হলে আপনাকে হাজার হাজার লোকের রক্ত বহাইতে হবে। যদি আপনারা সেই দায়িত্ব নিতে চান তাহলে নিন। এদিকে দুপুরে সচিবালয়ে হিন্দু মহাজোটের নেতারা সাক্ষাৎ করেন স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে। এ সময় হিন্দুদের বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগের বিষয়ে তাদের দেয়া সব দাবি মন্ত্রিসভার বৈঠকে আলোচনা করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন উপদেষ্টা। এছাড়া আগামী দুর্গাপূজায় অন্তত 3 দিন ছুটি দেওয়ার দাবি বিবেচনায় নেওয়া হবে বলেও জানান তিনি। আমি মনে করি যে দুর্গাপূজায় 2 দিন বা 3 দিন ছুটি দিতে অসুবিধা কি? এই ছুটি তো খালি ওনাদের জন্য না। যেহেতু আমি তো ডিসিশন মেকার না, আমি এটা সচিব মহোদয়কে বলেছি এটা নোট করতে, এগুলোর যে দাবি দেওয়া যতগুলো দিয়েছেন সেইগুলো নিয়ে আমরা আমাদের ক্যাবিনেট মিটিং যখন হবে আলোচনা করব। আসন্ন জন্মাষ্টমী উপলক্ষে সারা দেশে নিশ্চিদ্র নিরাপত্তা নেওয়া হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আমার কি অ্যাকশন নেব সেটা বলে দিলাম। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। পুলিশ স্বাভাবিক কার্যক্রম শুরু করলে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী। খুলনায় আর্মি ক্যাম্প পরিদর্শন শেষে কথা বলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি বলেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি আশাব্যঞ্জক। পরিস্থিতির আরও উন্নতি হলে সব নিয়মিত বাহিনী সন্ত্রাস দমনে অভিযান পরিচালনা করবে। সহিংসতা পরিহার করে সব দলকে শান্তিপূর্ণ কার্যক্রমের আহ্বান জানান তিনি। এর আগে খুলনা বিভাগে কর্মরত সেনা সদস্যদের নানা দিক নির্দেশনা দেন। পরে বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, ডিআইজি, কেএমপি কমিশনার সহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। এখন আমরা চেষ্টা করছি পুলিশ ফোর্সকে বিভিন্ন থানায় তাদেরকে আবার
কর্মক্ষম কার্যক্রম করে গড়ে তোলা, পুলিশ যেন আবার অ্যাক্টিভ হয়, এটার জন্য আমরা প্রোটেকশন দিচ্ছি তাদেরকে। পুলিশ ফোর্স যখন আবার সুন্দরভাবে তাদের কার্যক্রম শুরু করবে তখন আমরা সেনানিবাসে ফেরত যাব। দেশের পরিস্থিতি বাইরের কারও নিয়ন্ত্রণে নেই। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা দেশের জন্যই কাজ করছেন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। চলমান পরিস্থিতি তুলে ধরতে কূটনীতিকদের ব্রিফিং শেষে গণমাধ্যমে তিনি একথা বলেন। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বিকেল ৩টায় পররাষ্ট্র উপদেষ্টার ব্রিফিংয়ে যোগ দেন ভারত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, কানাডা, ইইউ সহ প্রায় ৬০টি দেশ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি। দেশের চলমান পরিস্থিতি এবং অন্তর্বর্তী সরকারের বিষয়ে অবহিত করেন। পরে উপদেষ্টা বলেন, আগামী দিনে বাংলাদেশের মানবাধিকার বিষয়ে গুরুত্ব দেবে বর্তমান সরকার। নির্বাচিত সরকারেও যুবকদের প্রতিনিধিত্বের আশা জানান কয়েকটি দেশের কূটনীতিক। শেখ হাসিনা ভারত দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে কোনো সমস্যা হবে না বলেও মনে করছেন পররাষ্ট্র উপদেষ্টা। একজন যদি কোনো এক দেশে গিয়ে থাকে তাতে করে সেই দেশের সাথে সম্পর্ক নষ্ট হবে কেন? তাতে কোনো কারণ নেই। দুই পক্ষের স্বার্থ আছে, বাংলাদেশে ভারতের স্বার্থ আছে, ভারতে আমাদের স্বার্থ আছে, কাজে আমরা সেই স্বার্থকে ফলো করবো এবং আমাদের সুসম্পর্ক বজায় রাখার সবসময় চেষ্টা করবো। তার সাথে যে ধরনের চুক্তি আছে, যে কমিটমেন্ট আছে বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে আন্তর্জাতিক পর্যায়ে, বায়লাটারাল পর্যায়ে, সেগুলি কিন্তু যে কমিটমেন্ট বাংলাদেশ করেছে সেই কমিটমেন্ট অবশ্যই আমাদেরকে রক্ষা করতে হবে। ইন্টারনেট সেবা বন্ধের ঘটনায় সাবেক প্রতিমন্ত্রী পলক সহ যাদের বিরুদ্ধে জড়িত থাকার প্রমাণ মিলবে তাদেরই বিচার করার ঘোষণা দিয়েছেন তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম। বললেন, ইন্টারনেট বন্ধ সংক্রান্ত প্রতিবেদন আজই জমা দেবে তদন্ত কমিটি। এ সময় বিনিয়োগ হারানো 10 মিনিট স্কুল সহ ছাত্র আন্দোলনে সংহতি জানানো স্টার্ট আপগুলোতে পুনরায় বিনিয়োগ অব্যাহত রাখার বিষয়টি বিবেচনা করা হচ্ছে বলেও জানান উপদেষ্টা। ছাত্র আন্দোলনের সময় গত মাসে হঠাৎ করেই মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করে দেয় তৎকালীন সরকার। 5 দিন পর ব্রডব্যান্ড চালু হলেও মোবাইল ইন্টারনেট বন্ধ থাকে 11 দিন। আন্দোলনের তীব্রতার মুখে এরপর আরও 2 দফায় সীমিত হয় ইন্টারনেট পরিষেবা। অন্তর্বর্তী সরকারের তথ্য প্রযুক্তি উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম কর্মদিবসেই ইন্টারনেট শাটডাউনের কারণ খুঁজে বের করার ঘোষণা দিয়েছিলেন নাহিদ ইসলাম। সোমবার আগারগাঁওয়ে আইসিটি দপ্তরে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষেও জানালেন, এর সঙ্গে জড়িত সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ বাকিদেরও বিচারের আওতায় আনা হবে। 24 ঘন্টা সময় দিয়েছি। এটার উপর নির্ভর করে হয়তো পুনরায় তো যদি তদন্ত করা লাগে বিস্তারিতভাবে সেটি করা হবে এবং অবশ্যই এই প্রক্রিয়ায় সরকারের লোক, মন্ত্রী বা অন্য কোনো সংস্থার লোক যদি যুক্ত হয় তাদের বিরুদ্ধে অবশ্যই বিচার করা হবে। এদিকে ছাত্র আন্দোলনে সংহতি জানিয়ে সরকারি বিনিয়োগ হারায় অনলাইন শিক্ষা প্রতিষ্ঠান 10 মিনিট স্কুল। উপদেষ্টা জানালেন, বিনিয়োগ অব্যাহত রাখার বিষয়টিও পুনর্বিবেচনা করা হচ্ছে। স্টার্ট আপ যারা আন্দোলনের পক্ষে, শিক্ষার্থীদের পক্ষে অবস্থান নিয়েছিল তাদের প্রতি বিরূপ আচরণ করা হয়েছে, তাদের বিনিয়োগ বন্ধ করে দেওয়া হয়েছিল ওই সময়টিতে এবং খুবই স্বৈরতান্ত্রিকভাবে এই কাজটি করা হয়েছিল ওই সময় যিনি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। আমরা এই বিষয়টি নিন্দা জানিয়েছি এবং দ্রুত সময়ের মধ্যেই তাদের সাথে যোগাযোগ করা এবং তাদের সাথে পুনরায় সরকারের যে একত্রে কাজ করার যে প্রক্রিয়া ছিল সেটি চালু করা হবে। এ সময় সাইবার নিরাপত্তা আইনের বিতর্কিত ধারাগুলো পুনর্বিবেচনা করা হবে বলেও জানান নাহিদ ইসলাম। আইসিটি বিভাগের প্রকল্পে অনিয়ম ও দুর্নীতি হলে জিরো টলারেন্স নীতিমানের ঘোষণাও তার। এই সকল দুর্নীতি এবং লুটপাট এটা অবশ্যই তদন্ত করা হবে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনার বিচার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। সরাসরি যাচ্ছে সেখানে। জনতা প্রতিহত করবে, সুতরাং খুনিদেরকে পুনর্বাসন করার কোন ধরনের চিন্তা আপনারা করবেন না। আমার 2 নম্বর আহ্বান মিডিয়া ভাইদের প্রতি, গণমাধ্যমের সাথে আমাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, আমাদের তাদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল, আছে এবং থাকবে। আমাদের আন্দোলনকে সার্বজনীন করার ক্ষেত্রে গণমাধ্যমের অবদান অনস্বীকার্য। এই ফ্যাসিজমকে উৎখাত করতে গণমাধ্যমের ভূমিকা অনস্বীকার্য। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু গণমাধ্যম খুনিদের পুনর্বাসনের ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। আমরা আপনাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, আমরা আপনাদেরকে আহ্বান করতে চাই, আপনারা জনতার কাতারে নেমে আসুন। অথবা দেখা যাবে
অনেক গণমাধ্যম কর্মীরা শেষ দিকে এসে তাদের বুমের মধ্যে তাদের যে মাইকটি থাকে সেখানে তারা নেম প্লেটটা লাগিয়ে জনতার কাতারে নেমে আসতে পারেনি। সুতরাং আপনাদের জন্য সেই ভবিষ্যৎ না হয়। সর্বশেষ বলতে চাই, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে খুনি হাসিনাকে প্রধান আসামি করে এবং অন্যান্য যারা তার সহযোগী ছিল, এই ফ্যাসিজমের যারা ফুল সোলজার ছিল, তাদেরকে আসামি করে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা দাবি করছি খুনি হাসিনাকে আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করতে হবে। রক্তের দাগ এখনো শুকায় না, বাতাসে রক্তের গন্ধ এখনো যায় না, মেডিকেলে আহতরা কাতরাচ্ছে। সুতরাং আপনাদের স্পর্ধা হয় কিভাবে আপনারা জনতাকে অস্বীকার করে খুনিদেরকে পুনর্বাসন করবেন? যারা শিক্ষার্থী এখানে রয়েছেন, আমরা আপনাদেরকে বলতে চাই, ক্যাম্পাসে ছাত্রলীগের চলে আসা দখলদারিত্বের যে রাজনীতি, হল দখলের রাজনীতি, ক্লাসরুমের যে রাজনীতি, স্বৈরাচারকে ফুট সোলজার হিসাবে পালন করার যে রাজনীতি, এই রাজনীতি ক্যাম্পাসে পুনর্বাসন আর কোনোদিন হবে না, কোন দলের মধ্যে দিয়েই হবে না। আমাদের এখন বিক্ষোভ মিছিল আমাদের এই রাজু ভাস্কর্য থেকে শুরু হবে। আচ্ছা, বিক্ষোভ মিছিলে আপুরা সবাই সামনে থাকবে। আমাদের সরাসরি যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে। পদত্যাগ করেছেন বাংলাদেশ ব্যাংকের 2 ডেপুটি গভর্নর সহ 4 কর্মকর্তা। তাদের মধ্যে আছেন ডেপুটি গভর্নর কাজী সাইদুর রহমান ও খুরশিদ আলম। এছাড়া পদত্যাগ করেছেন পলিসি অ্যাডভাইজার আবু ফারা নাসের ও বিএফআইইউ এর প্রধান মাসুদ বিশ্বাস। সোমবার কেন্দ্রীয় ব্যাংক কার্যালয় ও অর্থ মন্ত্রণালয় বরাবর তারা পদত্যাগপত্র জমা দেন। এর আগে সকালে কেন্দ্রীয় ব্যাংকের সামনে অবস্থান নেন রেলের দুর্নীতি নিয়ে আন্দোলন করে আলোচিত মহিউদ্দিন রনি। এ সময় তিনি ব্যাংক সহ দেশের অর্থনীতি ধ্বংসের পরিকল্পনাকারী ডেপুটি গভর্নর, পলিসি অ্যাডভাইজার এবং বিএফআইইউ প্রধানের বিরুদ্ধে বেলা 1টার মধ্যে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এ সময় তিনি অভিযোগ করেন, গত 4 আগস্ট বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান এফ রহমান এডিএফ ফান্ড থেকে $30 মিলিয়ন হাতিয়ে নিয়েছেন। একদিকে রাজনৈতিক সদিচ্ছার অভাব, অন্যদিকে কেন্দ্রীয় ব্যাংকের অনিয়মের কারণেই ব্যাংক খাতের মেরুদণ্ড ভেঙে গেছে। ব্যাংক থেকে লোপাট ও দেশ থেকে পাচার হয়েছে কয়েক লাখ কোটি টাকা। অবস্থার উত্তরণে প্রাতিষ্ঠানিক কাঠামো সংস্কার, বাণিজ্যিক ব্যাংকগুলো শক্তিশালী করা এবং কমিশন গঠনের দাবি সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির। ব্যাংকিং খাতের সুশাসন ফিরিয়ে আনা শীর্ষক সেমিনারে এসব বিষয় তুলে ধরেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। 2007 থেকে 14 বছরে সর্বনিম্ন $47 বিলিয়ন পাচার হয়েছে দেশ থেকে। বর্তমানে যা হয়েছে দ্বিগুণেরও বেশি। 2009 থেকে 2024 15 বছরে 22,000 কোটি টাকার খেলাপি দাঁড়িয়েছে 1,82,000 কোটিতে। আর্থিক প্রতিষ্ঠানের এমন তথ্যই তুলে ধরল বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সোমবার ব্যাংকিং খাতে সুশাসন ফিরিয়ে আনা শীর্ষক সেমিনারে সিপিডি অবস্থার উত্তরণে বিভিন্ন বিষয় তুলে ধরে। বলা হয়, বাংলাদেশ ব্যাংক নিজস্ব ক্ষমতা প্রয়োগ না করে স্বার্থান্বেষীদের সুবিধা দিতেই ব্যাংক ও অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। একাধিকবার ঋণ পুনর্তফসিল বন্ধ ও স্বাধীন ব্যাংকিং কমিশন গঠন জরুরি বলেও মত গবেষকদের। 2009 সালে যেটা কিনা 22,481 কোটি টাকা ছিল, এখন মার্চ 2024 এসে 1,82,295 কোটি টাকা দাঁড়িয়েছে। এই যে অনিয়ম, নিয়মের ব্যত্যয়, এটারই বহিঃপ্রকাশ। ব্যক্তি বা প্রতিষ্ঠান ভিত্তিক পুঁজিবাজার গড়ে উঠতে পারে না বলেও সেমিনারে জানানো হয় সিপিডির পক্ষ থেকে। দাবি জানানো হয় ব্যাংকের মতো পুঁজিবাজার ও বিমা খাতে সংস্কারের। পুঁজিবাজারের একেবারে প্রশাসক থেকে শুরু করে সেটা অপারেশন পর্যন্ত এটার বিস্তৃতি আমরা দেখেছি। শুধুমাত্র ব্যাংকিং খাত না, পুঁজিবাজারের জন্য আসলে একটি, আমি বলবো যে পুঁজিবাজার সংস্কার কমিশন দরকার আছে। সুশাসনের লক্ষ্যে ব্যবসা ও বিনিয়োগ বান্ধব পরিবেশ ফিরিয়ে আনতে অনিয়মে জড়িতদের শাস্তি ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা নিশ্চিতে জোর দেওয়া হয় সেমিনারে। হোয়াইট পেপারের অর্থ হলো যে যেসব দুর্নীতি ইত্যাদি হয়েছে। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। রাষ্ট্র সংস্কারের 7 দফা দাবি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। তাদের দাবির মধ্যে আছে আইন শৃঙ্খলা বাহিনী সংস্কার করে দ্রুত কাজে ফেরানো, অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র পরিচালনার
রূপরেখা প্রকাশ, গুম খুনের বিচার করা। দুপুরে এসব দাবি প্রধান উপদেষ্টার বাসভবনে জমা দেন শিক্ষার্থীরা। পরে সাংবাদিকদের বলেন, দেশের বিরুদ্ধে আবারও গভীর ষড়যন্ত্র হচ্ছে, তাই সবাইকে সজাগ থাকতে হবে। এবং কিছু গঠনমূলক সমালোচনা, যেই সমালোচনাগুলো দেশের প্রথমে জবাবদিহিতা, সরকারের জবাবদিহিতার জায়গা। দ্বিতীয়ত হচ্ছে যে সিস্টেমটা রয়েছে ফেসিস সরকারের, সেই ফেসিস সরকারের পুরোপুরি সংস্কার, যেখানে কোনো রকমের সমস্যাযুক্ত কর্তা ব্যক্তি থাকতে পারবে না। বর্তমানে দেশের মধ্যে গভীর একটি ষড়যন্ত্র চলছে, বাংলাদেশের জনগণ জানে। এই ষড়যন্ত্র ঠেকিয়ে দেওয়ার জন্য কূটনৈতিকভাবে আমি মনে করি আরও বেশি কিছু জনগণকে দেখানো উচিত, যাতে জনগণ ভরসা করতে পারে। সময় সংবাদে আরও থাকছে। কর্মবিরতি প্রত্যাহার করে কর্মস্থলে পুলিশ সদস্যরা স্বাগত জানালো সাধারণ মানুষ, যোগ দিলেন ট্রাফিক ব্যবস্থাপনায়। ব্যবসা প্রতিষ্ঠান সহ সবখানে শৃঙ্খলা ফেরানোর প্রত্যাশা। ধ্বংসস্তূপে দাঁড়িয়ে নতুন করে শুরু করতে চান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। বললেন, আগের বছরগুলোতে অন্যায়কে ন্যায় বলে প্রতিষ্ঠা করা হয়েছিল। ছাত্র জনতার সীমাহীন আত্মত্যাগের মাধ্যমে যে বিজয় এসেছে, সেটির প্রতি সম্মান রেখে সততার সঙ্গে দায়িত্ব পালন করবেন তিনি। সোমবার অ্যাটর্নি জেনারেল কার্যালয় ও আইনজীবী সমিতির সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন দেশের 25তম প্রধান বিচারপতি। দেশের 25তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেওয়ার পরদিন ভোরে বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ যান সাভার জাতীয় স্মৃতিসৌধে। সেখানে মহান মুক্তিযুদ্ধের শহীদদের শ্রদ্ধা জানান কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি। এরপর প্রথম দিনের মতো এজলাসে আসেন স্বাধীন বাংলাদেশে প্রথমবারের মতো হাইকোর্ট থেকে সরাসরি নিয়োগ পাওয়া প্রধান বিচারপতি। জনাকীর্ণ আদালতে বসেই কোটা আন্দোলনে নিহতদের শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করেন তিনি। এরপর রীতি অনুযায়ী প্রধান বিচারপতিকে সংবর্ধনা দেন অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্ট বার। গত 15 বছরের গুম খুন বিচারের নামে অবিচারের কথা তুলে ধরেন অ্যাটর্নি জেনারেল। বলেন, ন্যায় বিচারের প্রত্যাশায় প্রধান বিচারপতির দিকে তাকিয়ে সবাই। বিগত 1 দশকের বেশি সময় ধরে বাংলাদেশের মাটিতে যত খুন, গুম, মিথ্যা মামলা, গায়েবী মামলা, মরা মানুষের বিরুদ্ধে মামলা হয়েছে, তাদের অভিশাপের ফসল হলো আজকের এই দ্বিতীয় মুক্তিযুদ্ধের বাংলাদেশ। তাদের বোবা কান্না, তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য বিচার বিভাগকে উন্মুক্ত করে দিতে, যাতে তাদের অধিকার প্রতিষ্ঠা হয়। এরপর সুপ্রিম কোর্ট বারের সভাপতিও সিন্ডিকেট ও দুর্নীতিমুক্ত বিচার বিভাগের দাবি করেন প্রধান বিচারপতির কাছে। বিচার বিভাগের সুপ্রিম কোর্টে এবং নিম্ন আদালতে সর্বক্ষেত্রে কোনো সিন্ডিকেট রাখা যাবে না। সিন্ডিকেট শেষ করে দিতে হবে, সকল প্রকার দুর্নীতি বন্ধ করতে হবে। পরে এক আবেগঘন বক্তব্য দেন প্রধান বিচারপতি। বলেন, ধ্বংসস্তূপে দাঁড়িয়ে নতুন করে শুরু করতে চান তিনি। প্রধান বিচারপতি বলেন, বিগত দিনে অন্যায়কে ন্যায় বলে প্রতিষ্ঠা করা হয়েছিল। রাজপথে যে গণ অভ্যুত্থানের উপাদান, যে দীর্ঘদিন ধরে অন্যায়কে ন্যায় বলা হয়েছে, তার কারণে তো এই গণ অভ্যুত্থান। এটা যেহেতু উনি ফিল করেছেন। এদিন সংবর্ধনায় অংশ নেওয়া বিএনপিপন্থী আইনজীবীদের পক্ষে পরে সংবাদ সম্মেলনে বিএনপির আইন সম্পাদক কায়সার কামাল বলেন, আইনি প্রক্রিয়াতেই সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের বিচার করতে হবে। আওয়ামী লীগের প্রভাবে প্রভাবিত হয়ে একক সিদ্ধান্তে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অ্যাবলিশ করে দিলেন। তো অতএব খায়রুল হক সাহেবের যে বিচার, তার অপকর্মের জন্য তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। মঙ্গলবার থেকে পুরোদমে শুরু হবে হাইকোর্ট ও আপিল বিভাগের বিচার কাজ। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ডক্টর মোহাম্মদ ইউনূসের দুর্নীতির মামলা বাতিলের বিষয়ে তার আইনজীবী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, অপমান, অপদস্থ ও হয়রানির পর এখন তড়িঘড়ি করে মামলা বাতিল করা হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস এভাবে খালাস চাননি, তিনি বরং আইনি প্রক্রিয়ায় নিষ্পত্তি চেয়েছেন। ডক্টর ইউনূসকে হয়রানির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তার আইনজীবী। এর আগে রোববার মামলা প্রত্যাহার চেয়ে দুদকের আবেদন মঞ্জুর করে মোহাম্মদ ইউনূস সহ 14 জনকে খালাস দেন আদালত। গ্রামীণ টেলিকমের পক্ষ থেকে সবার বক্তব্য হলো, আপনারা যে রাতারাতি মামলাটা উইথড্র করে ফেললেন,
আমাদের এই যে ব্যক্তিদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে জাতীয়ভাবে তাদেরকে চোর বলে, তাদেরকে আত্মসাদী বলেন, মানি লন্ডারিং বলে, সারা পৃথিবীতে দেশের প্রতিটা মানুষের কাছে মিথ্যা জিনিস দিয়ে অপমানিত করলেন, সম্মানহানি করলেন। এই যে সম্মানহানি করলেন, আজকে আপনারা এসে তাড়াতাড়ি এখানে মামলাটা উইথড্র করে ফেললেন। এই বিষয়টা তড়িঘড়ি করে করা হলো, এইখানে ডক্টর ইউনূস সাহেব তা চান নাই। অবৈধ বোর্ড মিটিংয়ের মাধ্যমে সময় টেলিভিশনের এমডি ও সিইওকে অপসারণের খবর ছড়াচ্ছে একটি মহল, যা আদৌ সত্য নয়। সময় টেলিভিশনের লাইসেন্স বর্তমান এমডির নামে, সুতরাং তাকে অপসারণ করার সুযোগ নেই। 2009 সালের মে মাসে সময় মিডিয়া লিমিটেড গঠনের জন্য জেলা প্রশাসক কার্যালয়ে আবেদন করেন বর্তমান ব্যবস্থাপনা পরিচালক। সে বছরের সেপ্টেম্বরে মোট 10টি টেলিভিশন চ্যানেল লাইসেন্স পায়। সময় তার মধ্যে একটি লাইসেন্স হয় বর্তমান এমডি আহমেদ জোবায়েরের নামে। গঠিত হয় সময় মিডিয়া লিমিটেড নামে একটি কোম্পানি। এক পর্যায়ে প্রতিষ্ঠানটিতে বিনিয়োগকারী হিসেবে যুক্ত হয় দেশের স্বনামখ্যাত শিল্প গ্রুপ সিটি গ্রুপ। লগ্নিকারক হিসেবে তারা বি গ্রুপের শেয়ার হোল্ডার, আর উদ্যোক্তা হিসেবে আহমেদ জোবায়ের ও অন্যান্যরা এ গ্রুপের শেয়ার হোল্ডার। এ গ্রুপ ও বি গ্রুপের যৌথ স্বাক্ষরে সকল ব্যাংক হিসাব পরিচালিত হয়। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে এমডির উপস্থিতি এবং অবহিত করা ছাড়াই একটি বোর্ড মিটিং ডেকে আহমেদ জোবায়েরকে অপসারণের খবর ছড়িয়ে দেওয়া হয়, যেটিকে অবৈধ মনে করছে সময় মিডিয়া লিমিটেডের কর্তৃপক্ষ। বিষয়টি একজন উপদেষ্টার নজরে আনা হলে তিনি জানান, বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে চর দখলের মতো কোনো জবরদস্তিমূলক কাজ করা যাবে না। দু একদিনের মধ্যে সরকারের সব কার্যক্রম স্বাভাবিক ও আরও গতিশীল হলে এসব জবরদখল চেষ্টার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান উপদেষ্টা। এদিকে আদালত খোলা মাত্রই কোম্পানির এ গ্রুপ আইনি পদক্ষেপে যাবে। রাজধানীর বাইরের থানাগুলোতেও কাজে ফিরেছেন সদস্যরা। কাজের শুরুতে রোল কলের সময় সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য দেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। আশ্বস্ত করেন সাধারণ মানুষের পাশে থেকে কাজ করবে বাহিনী। বিভিন্ন জেলায় কাজে যোগ দিয়েছেন ট্রাফিকের সদস্যরাও। আওয়ামী লীগ সরকার পতনের পর দুর্বৃত্তদের হামলার মুখে পড়ে বিভিন্ন থানা, পুলিশ ফাঁড়ি, এমনকি ট্রাফিক পুলিশ বক্স। আতঙ্কে পুলিশ শূন্য হয়ে পড়ে বেশিরভাগ থানা। এতে আইন শৃঙ্খলার পাশাপাশি ভেঙে পড়ে ট্রাফিক ব্যবস্থা। কয়েকদিন ধরে সীমিত পরিসরে কাজ শুরু করলেও স্বরাষ্ট্র উপদেষ্টার আশ্বাসে সোমবার থেকে পুরোদমে কাজে যোগ দিয়েছেন থানার সদস্যরা। বিভিন্ন থানায় দিনের শুরুতেই করা হয় রোল কল। এ সময় জনগণের পাশে থেকে পুলিশ সেবা দেবে বলে সদস্যদের আশ্বস্ত করেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। পুলিশের জন্য নিরাপত্তায় সদা জাগ্রত রয়েছে, আমরা সেই আস্থার জায়গাটাকে ধরে রাখতে চাই। আশা করি তারা তাদের ভুল ত্রুটি সংশোধন করে জনবান্ধব পুলিশ হিসাবে কাজ করতে সক্ষম হবে। এদিকে সড়কের দায়িত্বে ফিরেছেন ট্রাফিক পুলিশের সদস্যরাও। তাদের ফুল দিয়ে বরণ করে পাশে থাকার কথা জানিয়েছেন শিক্ষার্থীরা। পুলিশ নিজেদের নিরাপদ মনে করলে ধীরে ধীরে শিক্ষার্থীরা সড়ক থেকে সরে যাবে বলেও জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আমরা মানুষের পাশে থাকতে চাই, বন্ধু হতে চাই, তাহলে মনে করি মানুষ আবার বিশ্বাস করবে যে হ্যাঁ, পুলিশ মানুষ জনগণের বন্ধু। ক্লান্ত গ্লানি ভুলে গিয়ে আমরা সবাই নতুন সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রতিজ্ঞায় আমরা নেমে পড়ি। ট্রাফিক বিভাগের তথ্য অনুযায়ী সোমবার যশোরে 86, মানিকগঞ্জে 49 জন সদস্য শহর ও জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সড়কে শৃঙ্খলা ফেরাতে কাজ করছেন। এতে স্বস্তি নেমেছে সাধারণ মানুষের মনে। এছাড়া মুন্সিগঞ্জের 7টি থানার মধ্যে 6টি কার্যক্রম শুরু হয়েছে, তবে পুড়িয়ে দেওয়া টঙ্গীবাড়ি থানা এখনও চালু হয়নি। ফারিয়া ফারজানা, সময় সংবাদ। এদিকে প্রায় এক সপ্তাহ পর স্বাভাবিক হতে শুরু করেছে ঢাকা মহানগর পুলিশের বিভিন্ন থানার কার্যক্রম। সেবা নিতে থানায় আসছেন সাধারণ মানুষ। তারা বলছেন, গত কয়েকদিন চোর ডাকাতের ভয়ে কাটাতে হয়েছে নির্ঘুম রাত। এখন পুলিশ কাজে ফেরায় বাড়বে নিরাপত্তা। এদিকে থানার পাশাপাশি সড়কেও ফিরেছেন ট্রাফিক পুলিশের সদস্যরা। ভেতরে চলছে সীমিত পরিসরের থানার কার্যক্রম, আর বাহিরে পাহারায় সেনাবাহিনী ও বিজিবি। সোমবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ডিএমপির থানাগুলোয় এভাবেই চলে কার্যক্রম। দীর্ঘদিন পর চালু হওয়া থানায় নানা অভিযোগ নিয়ে আসেন সাধারণ মানুষ। ডিএমপিতে বেশিরভাগ থানা চালু হলেও সাদা পোশাকে নিয়মিত জনবল নিয়ে চলছে সাধারণ ডায়েরির কার্যক্রম। শিক্ষার্থীরা জানাচ্ছেন,
পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তারা থানা পুলিশের পাশে থাকবেন। আতঙ্কিত আছে যেহেতু তারা বলছে তাদেরকে আমরা হেল্প করতাম, পাশাপাশি 2-3 দিন থাকতাম। থানাকে খুলছে নাকি আমরা জানি সবকিছু ভেঙে ফেলছে, তো বলছে যে না সবকিছু খোলা আছে, আপনি যান, আপনি সেবা পাবেন। তো এই কারণে আমরা আসছি আজকে। মানুষের জনগণের নিরাপত্তার জন্য, কাজের প্রয়োজনের জন্য থানা অবশ্যই প্রয়োজন, থানা সবসময় চালু দরকার। নাগরিকদের আশা থানার কার্যক্রম শুরু হওয়ায় রাত জেগে চোর ডাকাত পাহারা দিতে হবে না। ডাকাতি হইতো, খবর হইতো, তারপর আমরা রাত্রে ঘুমাইতে পারিনি। আর এখন যদি পুলিশ মোতায়েন করে তাহলে আলহামদুলিল্লাহ ভালো হবে আগের তুলনায়। আর প্রশাসন তো খুবই দরকার, প্রয়োজন মানুষের। পুরোদমে পুলিশি সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় রসদের অভাব দূর করার উপর জোর দিয়েছেন কর্মকর্তারা। মূল পুলিশিংয়ের যে কাজগুলো সেগুলো শুরু হচ্ছে, আর আমাদের লজিস্টিক বিভাগ, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়গুলো ওয়াকিফাল আছেন। ওনারা আমাদের সকল কিছু আস্তে আস্তে সাপ্লাই দিলে পুরোদমে আমাদের টহল থেকে শুরু করে সব কাজ আমরা শুরু করতে পারবো। সোমবার থানার পাশাপাশি সড়কও দেখা যায় ট্রাফিক পুলিশ। সড়কের শৃঙ্খলা রক্ষায় শিক্ষার্থী, ট্রাফিক পুলিশকে রাজপথে দেখা গেছে একসাথে। মাইনুল হাসান, সময় সংবাদ, ঢাকা। নানা হয়রানি, প্রশাসনিক স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির অভিযোগে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের মহাপরিচালক জাফর ওয়াজেদ ও পরিচালক জাকির হোসেনের অপসারণ দাবি করেছেন বঞ্চনার শিকার কর্মীরা। সকালে প্রতিষ্ঠানটির সামনে বিক্ষোভ কর্মসূচিতে তারা বলেন, এতদিন স্বেচ্ছাচারী আচরণ করে সকালে একজন তো বিকেলে আরেকজনকে ভিন্ন ভিন্ন পদে পদায়ন করা হয়েছে। অস্থায়ী কর্মীদের স্থায়ী করতে নেওয়া হয়েছে ঘুষ। এছাড়া বোর্ড সভা ছাড়া গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ সহ হয়েছে নানা অনিয়ম। সুষ্ঠু তদন্ত করলে বেরিয়ে আসবে সব অপকর্ম। অনিয়মের কোনো শেষ নাই, সমস্ত ডকুমেন্ট আছে এবং আজকের মধ্যেই জাফর ওয়াজেদ এবং জাকির হোসেনের পদত্যাগ চাচ্ছি। যত সব দুর্নীতি জাকিরের সহায়তায় হয়েছে, সহায়তা ছাড়া হয় না। আরেকজন আছে আলী হোসেন, আমাকে অ্যাকাউন্টে ছিলাম, আমাকে ট্রান্সফার করে গবেষণা বিভাগে দিচ্ছে, আমি গবেষণা কিছুই জানি না। উনি বলছে যে আমাকে স্থায়ী করে দিব, স্থায়ী করার পরে করে দিব, আমাকে টাকা দাও। তো আমি টাকা দিয়েছি, জাকির স্যার বলছে 3 লক্ষ টাকা। কেউ 12 বছর, 7 বছর, 6 বছর, 5 বছর অস্থায়ী ভিত্তিতে কাজ করছে, কিন্তু এদের ব্যাপারে আসলে কোনো ব্যবস্থা কেউ নেয়নি। ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগ ও কলেজ সংস্কারের নানা দাবিতে উত্তর হাই স্কুল অ্যান্ড কলেজের সামনে বিক্ষোভ করছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। দুপুর 1টার দিকে কলেজের মূল ফটকের সামনে প্ল্যাকার্ড হাতে নিয়ে জড়ো হন তারা। এ সময় তারা অভিযোগ করেন, বিগত সময়ে অবৈধভাবে শিক্ষক নিয়োগ, পদোন্নতিতে অনিয়ম, কলেজের তহবিল সহ নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ রয়েছে বর্তমান প্রশাসনের বিরুদ্ধে। এমনকি কর্মচারীদের বেতন পরিশোধ না করে বরখাস্তের নজিরও রয়েছে। সে কারণে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরিদুর রহমান সহ এসব ঘটনায় অভিযুক্তদের অবিলম্বে পদত্যাগের দাবি জানান শিক্ষার্থীরা। গত 10 বছর যাবৎ এইখানকার যারা ফরিদার আনোয়ার যিনি আছেন, পুরো প্রতিষ্ঠানটাকে ধ্বংস করে দিচ্ছে বলা যায়। এখানকার যে রুলস ছিল, যে জিনিসগুলো মানে মানুষ স্টুডেন্টদের যে গাইডেন্সের যে ব্যাপারটা ছিল, সেটা পুরোটা তারা ধ্বংস করে দিচ্ছে। স্কুলে যে ফান্ড আছে, সে ফান্ডের টাকাগুলি কোথায়? টিচাররা নাকি টাকা পায় না, সে টাকাগুলি কোথায় যায়? তাহলে আমরা তো বেতন দিচ্ছি, টিচারদের নিয়ে এসে পলিটিক্স করতেছে। তারপর আবার স্কুলের ক্লাসের মধ্যে আপনারা টিচাররা এসে বলতেছে যে আমার সাবজেক্টে যদি পড়ো তাহলে সেটা পাস করবা, আর যদি আমার সাবজেক্টে না পড়ো তাহলে তোমরা ফেল ধরে নাও। আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতির দাবিতে সমাবেশ ও বিক্ষোভ করেছে বাংলাদেশের সমতলের আদিবাসী ছাত্র, যুব ও সাধারণ জনগণ। সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে কর্মসূচি পালনের সময় সমতলের নৃগোষ্ঠীর জন্য আলাদা মন্ত্রণালয় ও ভূমি কমিশন গঠনের দাবি জানান সংগঠনটির নেতারা। বক্তারা বলেন, এ সময় দেশের বিভিন্ন জায়গায় সমতলের নৃগোষ্ঠীর ওপর অত্যাচার ও নির্যাতন চলছে। স্বাধীনতার 53 বছরেও তাদের ভাগ্যের কোনো উন্নতি হয়নি। 11 দফা দাবি আদায় না হলে আগামী 16 আগস্ট শাহবাগে সমাবেশের ডাক দেন তারা। আপনারা সাবধান হয়ে যান, নইলে এবং এই যাত্রার মধ্যে দিয়ে আমরা কি সুন্দর গাইবান্ধার গোবিন্দগঞ্জে আদিবাসীদের কাছ থেকে কেড়ে নেওয়া জমি ফেরত চাই। একইভাবে বলতে চাই, মধুপুর এবং মৌলভীবাজারের মাধবকুণ্ড সহ আদিবাসী এলাকায় গড়ে তোলা সকল ইকো পার্ক বাতিল করা হোক। আমরা মনে করি এটা যদি একটা সমতল আদিবাসীর জন্য পৃথক মন্ত্রণালয় করা হয়, তাহলে আজ সমতলের আদিবাসীরা সেই মন্ত্রণালয়ের মধ্য দিয়ে তারা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা এবং রাষ্ট্রীয় যে উন্নয়ন কাঠামো, সেখানে তারা সুযোগ লাভ করবেন।
গোপালগঞ্জে সেনাবাহিনীর টহল দলের উপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান। সকালে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন তিনি। বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ সহ জেলার বিভিন্ন বাড়িঘরে হামলা হতে পারে এমন শঙ্কা থেকে মানুষ ওই দিন রাস্তায় নেমেছিলেন। সম্প্রীতি বাংলাদেশের যখন ছিলেন বঙ্গবন্ধুর সমাধিকে উড়িয়ে দেবে, ঢাকা থেকে আসতেছে জামাত বিএনপি, তখন গোপালগঞ্জের অনুমতির জায়গাটায় তখন সর্বস্তরের মানুষ তাদের যার যা কিছু আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল। একটা দুর্ঘটনা ঘটেছে, আপনারা দেখেছেন, এটা অকাঙ্ক্ষিত। আমরা দুঃখ প্রকাশ করেছি। আর্মি এখানে যে লেফটেন্যান্ট কর্নেল সাহেবের নেতৃত্বে যারা আছে। সময় সংবাদে আরও থাকছে, 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পাকিস্তান গেল বাংলাদেশ ক্রিকেট দল। ভালো কিছু প্রত্যাশা তাসকিনের, পারফরমেন্সের ভিত্তিতে স্কোয়াডে সাকিব বললেন প্রধান নির্বাচক। 15 আগস্ট থেকে পুরো দমে শুরু হবে রেল চলাচল। এরই মধ্যে ট্রেন চালাতে সব প্রস্তুতি শেষ করেছে বাংলাদেশ রেলওয়ে। পরীক্ষা নিরীক্ষার পর সচল করা হচ্ছে রেল লাইন, ইঞ্জিন ও বগি। রেলওয়ে বিভাগ বলছে সব বাধা কাটিয়ে আরও গতিশীলভাবে যাত্রী সেবা দিতে প্রস্তুত তারা। নাজমুস সালেহের রিপোর্ট। ট্রেন চলাচলের ঘোষণায় ভাঙছে অচলায়তন। দীর্ঘদিন বন্ধ থাকা ট্রেন চালু করতে সোমবার সকাল থেকেই শুরু হয় লাইন পরীক্ষা নিরীক্ষার কাজ। গ্যাংকারে চড়ে রেল কর্মকর্তারা ঘুরে দেখেন রেলপথ, জানান চলাচলের জন্য প্রস্তুত ঢাকা বিভাগ রেল লাইন। রেল লাইনের সার্বিক অবস্থা এবং পয়েন্ট অ্যান্ড ক্রসিংগুলো সঠিক আছে কিনা এবং সিগন্যালিং সিস্টেম যথাযথ আছে কিনা সেটার প্রস্তুতিমূলক পরিদর্শন হিসেবে আমরা যাচ্ছি। এদিকে রেলের মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রিক আর সিগন্যাল বিভাগও সেরে নেন নিজেদের প্রস্তুতি। দীর্ঘদিন পড়ে থাকা কোচ আর ইঞ্জিন নেওয়া হয় ওয়ার্কশপে, সেখানেও চলে নানা পরীক্ষা নিরীক্ষা। মেকানিকরা বলছেন শেষ মুহূর্তের প্রস্তুতি ঝালিয়ে নিচ্ছেন তারা। এই গাড়িগুলা দেখতেছি, পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয় দেখতেছি, বা কোনো কিছু ভাঙ্গা আছে কিনা সেটা খেয়াল করতেছি। মেকানিক্যাল যেসব কাজগুলো সেগুলো আমরা দেখতেছি, গাড়ি চলার জন্য উপযোগী সেভাবে আছে। ইঞ্জিনগুলো আমরা পরীক্ষা নিরীক্ষা করছি, সব ঠিক আছে, আমরা কাজ করছি, সব ঠিক আছে ইঞ্জিন। এদিকে রেলওয়ে বলছে সব বাধা কাটিয়ে পুরো দমে ট্রেন চালাতে প্রস্তুত তারা। আগের চেয়ে যাত্রী সেবা বাড়াতেও কাজ করছেন। প্রস্তুত আছি, আমরা আশাবাদী যে আমরা যথাভাবে আগামী 15 তারিখ থেকে ফুল ফ্লেজে ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে ট্রেন চালাতে সক্ষম। সারা দেশে প্রতিদিন লোকাল, কমিউটার, মেইল আর আন্তনগর মিলে 300টি ট্রেন চলাচল করে। ট্রেন চলাচলের খবরে স্বস্তি জানিয়েছেন রেলের নিয়মিত যাত্রীরা। তারা বলছেন যাত্রী সেবার মান বাড়িয়ে নতুন করে পরিকল্পনা নিয়ে লোকসানের খাতা থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে রেলকে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীরে গুরুত্বপূর্ণ স্থাপনা ও উপকূলীয় অঞ্চলের জনসাধারণের জানমাল রক্ষায় টহল দিচ্ছে বাংলাদেশ কোস্টগার্ড। দেশের চলমান পরিস্থিতিতে যে কোনো নাশকতা মোকাবিলায় উপকূলীয় মানুষের পাশে থাকার প্রত্যয় সংস্থাটির। নুরজামাল আতিকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। বন্দরনগরী চট্টগ্রামের কর্ণফুলী নদীতে প্রতিদিনই অবস্থান থাকে কয়েকশো লাইটারের জাহাজ। তীরবর্তী এলাকায় রয়েছে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা, তেল পরিশোধনাগার, আছে চট্টগ্রাম বন্দরের বিশাল কর্মযোগ্য, সার কারখানা, কাফকো, টিএসপি কমপ্লেক্স সহ ডাইডকের মতো কেপিআই প্রতিষ্ঠান। চলমান পরিস্থিতিতে এসব স্থাপনার নিরাপত্তায় নদীতে টহল জোরদার করেছে কোস্টগার্ড পূর্বজনের সদস্যরা। মেটাল শার্ক স্পিড বোট করে প্রতিদিন দিনরাত নিরাপত্তায় দায়িত্ব পালন করে আসছে সংস্থাটির সদস্যরা। বিশেষ নিরাপত্তা দেওয়া হচ্ছে উপকূলীয় এলাকায় ধর্মীয় উপাসনালয় ও স্থানাসহ বসবাসকারী সাধারণ মানুষের জানমালেরও। দেশের বিদ্যমান পরিস্থিতিতে যে কোনো ধরনের নাশকতা মোকাবেলায় আমরা সদা সচেষ্ট এবং বদ্ধপরিকর। সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রোধকল্পে আমরা আমাদের কার্যক্রম জোরদার করেছি। কোনো অপ্রীতিকর ঘটনা হলে কোস্টগার্ড কন্ট্রোল রুমে যোগাযোগ করতে অনুরোধ করেন কর্মকর্তারা। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। সরকারের বিভিন্ন স্তরের দুর্নীতি দূর করতে ব্যবসায়ীদের সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন বিজিএবিএ, বিকেএমইএ, বিজিএপিএমইএ সহ রপ্তানিমুখী 29টি খাতের শিল্প উদ্যোক্তারা। একই সঙ্গে তারা এনবিআরের চেয়ারম্যানের পদত্যাগ দাবি করেছেন। স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের লক্ষ্য কতটা সঠিক তথ্যের ভিত্তিতে সাজানো হয়েছে তা জানাতে শ্বেতপত্র প্রকাশের দাবিও তাদের। আপনারা সবাই কি এনবিআর যাবেন?
তার পদত্যাগ না হওয়া পর্যন্ত আমরা ওখান থেকে বের হব না। রপ্তানিমুখী 29টি ব্যবসায়িক সংগঠনের নেতাদের মত বিনিময় সভা জুড়ে গুরুত্ব পায় সরকারের বিভিন্ন স্তরের দুর্নীতি। উঠে কাস্টমস সহ এনবিআরকে ঢেলে সাজানোর দাবি। তো আমরা মনে করি যে সরকারের এই বিভিন্ন ডিপার্টমেন্টের যে দুর্নীতি, এই দুর্নীতির বিরুদ্ধে আবার আমরা সবাই ব্যবসায়ীরা সোচ্চার হব। যে এনবিআর নিয়ে কথা হয়েছে, এনবিআরকে ঢেলে সাজাতে হবে এবং এনবিআরে বিজনেস স্পেশালিস্ট বসাতে হবে। দুর্নীতিমুক্ত হয়ে কর্মসংস্থানের স্বার্থে অন্তর্বর্তী সরকারকে ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে এলডিসি গ্র্যাজুয়েশন কতটা সঠিক পথে এগুচ্ছে তা জানানোর জন্য শ্বেতপত্র প্রকাশ করার দাবি জানান রপ্তানিকারকরা। আজকে এই মাস্তানি টাস্তানি কেন হচ্ছে? কর্মসংস্থান নাই। এটা তো গভর্নমেন্টের নিজের ইন্টারেস্টে তাদেরকে কর্মসংস্থানের জন্য আমাদেরকে ফ্যাসিলিটেট করতে হবে, আমাদের উপর চাপ সৃষ্টি করতে হবে না। যে আমাদের এলডিসি গ্র্যাজুয়েশনের যে কোয়েশ্চেন যেটা আছে, এটা আমার মনে হয় ঐক্যমত্য করে একটা হোয়াইট পেপার পাবলিশ করা উচিত, কারণ আমাদের যে ডাটাগুলো ছিল এগুলো আমরা দেখেছি যে ভুল ছিল। সোমবার রাজধানীর একটি হোটেলে আনুষঙ্গিক পণ্য প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএপিএমইএ আয়োজিত এই মতবিনিময় সভায় এফবিসিসিআই এর সাবেক সভাপতি আব্দুল্লাহ আউয়াল মিন্টু বলেন, অর্থনীতির স্বার্থে যত দ্রুত সম্ভব জনপ্রতিনিধির হাতে দেশের ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করা উচিত। যদি বিনা জনপ্রতিনিধিত্ব নিয়ে কোনো সরকার দীর্ঘদিন থাকা মানেই আপনার দেশে আরেকটা সন্ত্রাসী রাজত্ব কায়েম করার সুযোগ করে দিচ্ছে। নতুন সরকারকে অবশ্যই অভিনন্দন জানাই। একই সাথে যত তাড়াতাড়ি সম্ভব ওনারা আমাদেরকে একটা জনপ্রতিনিধিত্বশীল সরকার গঠন করার জন্য সব অধিকারগুলোকে ওনারা ফেরত দেবে, তাহলে আমরা অনেক দিন ওনাদেরকে মনে রাখবো। এ সময় শ্রমিক কর্মচারীদের বেতন ও শিল্প সুরক্ষায় অন্তত 2 মাসের জন্য সহজ শর্তে ঋণের ব্যবস্থা করতে সরকারকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান ব্যবসায়ীরা। জিএসপি প্লাস সুবিধা যদি আমরা নিতে পারি তাহলে এই সেক্টর আমাদের ঘুরে দাঁড়াবে মনে আশা করি। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। পণ্য পরিবহনের সময় সড়কে চাঁদাবাজি বন্ধ হওয়ায় কমেছে সবজি সহ পেঁয়াজ, আলুর দাম, এমন তথ্য জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সকালে রাজধানীর কারওয়ান বাজারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের নিয়ে বাজার তদারকি করেন ভোক্তার কর্মকর্তারা। এ সময় শিক্ষার্থীরা বলেন, পাইকারি পর্যায়ে দাম কমছে, তবে খুচরায় কেউ কারসাজি করলে তা কঠোর হাতে দমন করা হবে। বাজারে চাঁদাবাজি বন্ধ ও নিত্যপণ্যের যৌক্তিক দর নিশ্চিত করতে তদারকি বাড়িয়েছেন শিক্ষার্থীরা, যার প্রভাবে বাজারে কমতে শুরু করেছে পণ্যের দাম। এক সপ্তাহ আগেও 1 কেজি ব্রয়লার বিক্রি হয়েছে 180 থেকে 190 টাকা, আজকের বাজারে 160 টাকা। কেজিতে 50 টাকা কমেছে দেশি ও লেয়ারের দামও। ডিমেও মিলেছে স্বস্তির আভাস। আস্তে আস্তে মুরগির দাম আরো কমতেছে। আজকে ব্রয়লার মুরগি বিক্রি করতেছি 160 টাকা। ছাত্ররা বাজার তদারকি করতেছে, বাজার মনিটরিং করতেছে ভালো। বিক্রেতারা বলছেন, উচ্চ মূল্যে বিক্রি হওয়া আলু, পেঁয়াজ সহ সবজির দামও কমেছে প্রতিদিন। সবজি, মাছ ইত্যাদি সকল দাম কত সেইটা নির্ধারণ করে দিলে সাধারণ মানুষেরও সুবিধা হয়। আলু আপনার 60 টাকা কেজি ছিল, এখন 55 টাকা আসছে। মেন জায়গা থেকে যে গাড়ি আসে ওই জায়গা থেকে একটা তালিকাভুক্ত করে দোকানে চার্জ দিয়ে দিলে আমার মনে হয় সবচেয়ে ভালো হয়। রাজধানীর কারওয়ান বাজারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী শিক্ষার্থীরা বাজারে মনিটরিং করে বলেন, পাইকারিতে দাম কমেছে, তবে খুচরা যদি কোনো ব্যবসায়ী কারসাজি করে ভোক্তা অধিকারকে সঙ্গে নিয়ে কঠোর হাতে দমন করা হবে। 3 দিন 4 দিন হলো আমরা কাঁচা বাজারে আছি, মূল্য আস্তে আস্তে কমছে। এখনো আগের মূল্যেই তাদের পণ্যগুলো বিক্রি করতেছে, তখন আমরা ভোক্তা অধিকার সাধ্যের সাহায্য নিয়েই তাদেরকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করবে। এ সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল বলেন, বিভিন্ন কালারের লাইট ব্যবহার করছে ব্যবসায়ীরা, তা বন্ধ করতে হবে, এতে ভোক্তারা প্রতারিত হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে 8-10 টাকা ক্ষেত্র বিশেষে 15 টাকা করে কমেছে কেজি প্রতি। যেহেতু পথে পথে যে টাকা পয়সা তাদের হিডেন কস্টগুলো ছিল, যেগুলো আমাদের মহাপরিচালক মহোদয় বলে থাকেন, সেই হিডেন কস্টটা দেওয়া লাগছে না, ফলে দাম তুলনামূলক একটু কমেছে। শিক্ষার্থীদের বাজার তদারকি অব্যাহত থাকলে দাম আরও কমবে বলে প্রত্যাশার কথা জানাচ্ছেন ক্রেতারা। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। খেলার খবর। বদলে যাওয়া বাংলাদেশ প্রথমবারের মতো বিদেশ সফরে টাইগাররা। 2টো টেস্ট খেলতে পাকিস্তান গেলেন শান্ত, মিরাজ, তাইজুলরা। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে ক্রিকেটেও উন্নতি আনতে চান পেসার তাসকিন আহমেদ। প্রায় 14 মাস পর টেস্ট দলে ফেরার রোমাঞ্চ ছুঁয়ে গেছে ঢাকা এক্সপ্রেসকে। তবে এদিন দলের সঙ্গে যাননি শরীফুল, আর সাকিব সরাসরি যোগ দেবেন কানাডা থেকে।
টাইগারদের যে কোনো বিদেশ সফরের আগে বিমানবন্দরে সেই পরিচিত দৃশ্য, নিরাপত্তার কড়াকড়ি সমর্থকদের আগ্রহ। তবুও এই সফর ব্যতিক্রম, বদলে যাওয়া বাংলাদেশে প্রথম বিদেশ যাত্রা বলে কথা। বিমানবন্দরে সবার আগে পেসার খালেদ আহমেদ, এরপর আসলেন তরুণ সিমার নাহিদ রানা, সঙ্গে বিসিবির ফিজিও। একে একে বিমানবন্দরের তাইজুল সাদমানরা। তবে ক্যামেরার লেন্স ফাঁকি দিয়ে ক্যাপ্টেন শান্ত গেছেন চুপি সারে, যে দলে ছিলেন লিটন, মিরাজ আর বিদেশি কোচিং স্টাফের সদস্যরা। তবে সদা হাস্যোজ্জ্বল তাসকিন ছিলেন ব্যতিক্রম। প্রায় 14 মাস পর টেস্টে ফিরেছেন, গোপন করেননি সেই উচ্ছ্বাস। প্রথম টেস্ট ম্যাচ না খেললেও এ দলের হয়ে খেলবেন প্রথম 4 দিনের ম্যাচ। অবশ্যই আমি এক্সাইটেড যে অনেকদিন পরে আল্লাহর রহমতে টেস্ট ক্রিকেটে ফিরতে পেরে। সবাই দোয়া করেন আল্লাহ যাতে আমরা সুস্থ রাখে, কারণ আপনারা যারা ক্রিকেট ফলো করেন কম বেশি জানেন আমার শোল্ডারের প্রবলেমের জন্য আমি টেস্ট থেকে বিরতিতে গিয়েছিলাম, যাতে আমার শরীর ভালো থাকে এবং দেশকে যাতে লঙ্গার ভার্সনে ম্যাচ জিতাইতে পারি। গোটা বাংলাদেশে যখন পরিবর্তনের ডাক, তখন বাদ যাবে কেন ক্রিকেটও? তাসকিন নাহিদরা দিলেন দিন বদলের প্রতিশ্রুতি। দেশের এই মুহূর্তে সবকিছু চেঞ্জ হচ্ছে যাতে আমাদের পারফরমেন্সও ভালো হয় এবং সবাইকে একটু খুশি করতে পারি। এক্সাইটেড, বাইরের দেশে যেহেতু প্রথম ন্যাশনাল টিমে ট্যুরে যাইতেছি, তো আমি চেষ্টা করব আমার বেস্টটা দেওয়ার। দেশের জন্য ভালো কিছু করতে চাই, দেশের জন্য ভালো কিছু করলে সবার ভালো লাগে, তো আমি চেষ্টা করব ভালো কিছু করার। আগে থেকেই এ দলের হয়ে খেলতে পাকিস্তানে অবস্থান করছেন স্কোয়াডের 6 সদস্য। সাকিব দলের সঙ্গে যোগ দেবেন এ সপ্তাহেই, শরীফুল যাবেন 14 আগস্ট। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। পারফরমেন্সের জন্যই পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের স্কোয়াডে আছেন সাকিব আল হাসান। সংবাদ সম্মেলনে জানিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। চলতি বছর জাতীয় দলের সব টেস্টেই সাকিবকে পাওয়া যাবে বলেও জানান তিনি। এদিকে তামিম ইকবালকে ফেরাতে তার সঙ্গে কথা বলবেন বলেও জানান লিপু। সাকিবের সঙ্গে মোরলেস আমাদের যোগাযোগ ছিল, গত মাসেও ছিল, এই মাসেও হয়েছে। সো এটা ইটস এ প্রসেস। দেশের বাইরে যদি কোনো খেলোয়াড় থাকে তার সম্বন্ধে খোঁজ খবরটা নেওয়া। শরীফুলের সঙ্গেও কথা হয়েছে। সো উই আর ইন টাচ। রাজনৈতিক প্রেক্ষাপট সবসময় চলমান থাকবে এবং এখানে চেঞ্জেসও আসবে, বাট আমরা আমাদের বিসিবি কর্তৃক যে ডাইরেকশন থাকে, সিলেকশন কমিটির কাছে এরকম একটা ডাইরেকশন থাকে, সেই ক্রাইটেরিয়া অনুযায়ী আমরা কাজ করে যাব। এ পর্যায়ে সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বর্তমান সরকারকে সহযোগিতা করা সব মানুষের দায়িত্ব, ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠকের পর বললেন মির্জা ফখরুল। 25 সচিবের সঙ্গে বৈঠকে সড়ক ও রেলপথ চালুর সিদ্ধান্ত। দল পুনর্গঠনের সমস্যা নেই, বিশৃঙ্খলা করলে পরিণতি ভালো হবে না, হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। দেশের পরিস্থিতি বাইরের কারো নিয়ন্ত্রণে নেই, বললেন পররাষ্ট্র উপদেষ্টা। এবং ইন্টারনেট সেবা বন্ধের ঘটনায় পলকসহ যাদের বিরুদ্ধে জড়িত থাকার প্রমাণ মিলবে, বিচার হবে জানালেন উপদেষ্টা। বিনিয়োগ হারানো স্টার্ট আপগুলো পুনরায় চালুর চেষ্টা। এই ছিল সময় সংবাদে। এরপর থাকছে বাংলার সময়, সঙ্গে থাকুন সময়ের।